আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে রিগজি ক্যারিয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে কিন্তু আমরা নিবন্ধনের চমৎকার একটি ক্লাস করব এবং এই ক্লাসটি হচ্ছে নিবন্ধনের বিগত সালের যে ম্যাথগুলো এসছে, সেই ম্যাথগুলোর উপর গবেষণা করে অর্থাৎ যে ম্যাথটি ভবিষ্যতেও বাড়তে পারে, যেখান থেকে বেশি ম্যাথ আসে, সেইগুলা কিন্তু আজকে আমরা আলোচনা করব। আজকে কিন্তু নিবন্ধনের যে ম্যাথ, সেই ম্যাথ কিন্তু আজকে হ্যাক হবে। হ্যাক হওয়া বলতে কি? যে আমরা নিবন্ধনের বিগত সালে যে ম্যাথগুলো এসছে এবং সেই ম্যাথগুলো কোন ট্রেন্ডের এবং সেইগুলা থেকে কোন ধাঁচের অঙ্কগুলো আসে তার উপর বিস্তারিত কিন্তু একটা আলোচনা হবে। এক ক্লাসেই কিন্তু আপনারা মিনিমাম ২ থেকে ৩ মার্কস কমন পাবেন। আপনাদেরকে একটু দেখাই যে কেমন আজকে গবেষণা। যেমন ১ম এ আমরা গবেষণা করে দেখেছি যে নিবন্ধনের যত প্রশ্ন হয়েছে সেখান থেকে ত্রিকোণমিতি থেকে মিনিমাম ১ থেকে ২ মার্ক থাকে। তার একটি এক্সাম্পল আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আসলে নিবন্ধনের ত্রিকোণমিতি থেকে আসে। দেখেন একই ধাঁচের অঙ্ক। একটু খেয়াল করেন আমার স্লাইডের দিকে যদি একটু খেয়াল করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন দেখেন ১ম অঙ্কটি দেখেন এই যে সাইনের একটা মান দেওয়া tan এর মান চেয়েছে। এটি কিন্তু নিবন্ধনে ২০১১ সালে এসছে। এরপর দেখেন ২ নাম্বার অঙ্কটাও কিন্তু ২০১৭ সালে এসছে। একই ধাঁচেরই অঙ্ক। ৩ নাম্বারটা দেখেন এটি কিন্তু নিবন্ধনে ১৩ সালে এসছে। ৪ নম্বরটা আপনারা দেখেন, এটি কিন্তু নিবন্ধনে ১৪ সালে আসছে। দেখেন একই ধাঁচেরই অঙ্ক কতবার করে এসছে। এরপর দেখেন ৫ নম্বর অঙ্কটা দেখেন, এটি কিন্তু ২০১১ সালে এসছে। ৬ নম্বর অঙ্কটা দেখেন, একই ধাঁচেরই অঙ্ক ১৯ সালে এসছে। ৭ নম্বর অঙ্কটা দেখেন, এটি কিন্তু ১৭ সালে এসছে। তার মানে আসলে আমরা কি বুঝলাম? তার মানে আমি বুঝলাম যে এই ধরনের অঙ্কগুলো সামনেও আমাদেরকে একটা দিবে, নিশ্চিত কমন। সুতরাং আজকে যদি আমরা এই ত্রিকোণমিতি যারা ভয় পায় তারা যদি ত্রিকোণমিতি বেসিক থেকে শিখা নেই তাহলে কিন্তু এই যে টাইপ 1 এর যে আমরা বলেছি যে ম্যাথ আজকে কি হবে? হ্যাক হবে। এই হ্যাক কিন্তু আজকে হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে? যে আমরা কিন্তু এইভাবে ধরে পড়বো। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে আপকামিং নিবন্ধন। পাশাপাশি এইগুলা কিন্তু অন্যান্য চাকরির পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে আসে। কথা না বলে একেবারে বেসিক থেকে স্টার্ট করে দেই। এই যে দেখেন একই ধাঁচেরই অঙ্ক কিন্তু প্রত্যেকবার রিপিট হয়। আসলে আমরা বেসিক থেকে শুরু করি। তো ত্রিকোণমিতি আজকে আমরা শিখব। কি শিখব? ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি আমরা যারা এসএসসি লেভেলে একটু ফাঁকিবাজি করে ত্রিকোণমিতি বুঝি নাই তারা একটু বোঝার চেষ্টা করব। ত্রিকোণমিতি দেখেন। তো আজকে যে ত্রিকোণমিতি দেখেন, ত্রিকোণমিতি আমরা এই যে লিখলাম, এখন এই যে ত্রিকোণমিতি যখন আমরা এটা লিখলাম তখন ত্রিকোণমিতি মানে কি? ৩ কোণের পরিমাপ। তাহলে আমরা সরাসরি এখানে এর পরিবর্তে লিখে দিলাম যে ৩ কোণের পরিমাপ। ৩ কোণের পরিমাপ। অর্থাৎ এটা কিন্তু আমরা লিখতে পারি ৩ কোণের পরিমাপ। এটা কিন্তু আমরা লিখলাম ৩ কোণের পরিমাপ। এটি আমরা লিখে ফেললাম ৩ কোণের পরিমাপ। এখন ত্রিকোণমিতি মানে ৩ কোণের পরিমাপ। এইটা তো আমরা বুঝলাম যে ত্রিকোণমিতি মানে হচ্ছে ৩ কোণের পরিমাপ। এখন সেই ৩টা কোণ কোন ত্রিভুজের? যখন ৩টা কোণ আসবে তখন একটা ত্রিভুজের ব্যাপার থাকবে। কারণ ৩টা কোণ আছে কিসে? ৩টা কোণ আছে অ্যাকচুয়ালি ত্রিভুজের। তার মানে কোন ত্রিভুজটা আসবে? আমরা তো জানি অনেক ধরনের ত্রিভুজ আছে। আপনারা জানেন সমকোণী ত্রিভুজ আছে, সূক্ষ্মকোণী ত্রিভুজ আছে, স্থূলকোণী ত্রিভুজ আছে, বিষমবাহু ত্রিভুজ আছে। তো না অনেক কিছুই আছে। আসলে ত্রিকোণমিতি আমরা যেটা শিখবো সেটা এই ত্রিকোণমিতি মূলত সমকোণী ত্রিভুজের একটি অনুপাত। সমকোণী ত্রিভুজ। সুতরাং আমাদের এই টোটাল আলোচনা ত্রিকোণমিতি নিয়ে যেটা হবে সেটা কিন্তু হবে সমকোণী ত্রিভুজ নিয়ে। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ আমরা কিন্তু এঁকে ফেলবো এখন। একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলবো। আসেন একটা সমকোণী ত্রিভুজ আমি একটু আঁকি আপনাদের এখানে বোঝার সাথে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এখন ছোটবেলা থেকে যে জিনিসটি আমরা শিখে আসছি, ধরেন এইটা আমার A, এইটা হচ্ছে B এবং এটা হচ্ছে C, শীর্ষ বিন্দু। আমরা জানি যে দুটি বাহু মিলে যদি একটি কোণ তৈরি করে এবং যে এই দুইটা বাহুর যেখানে মিলিত হয় এইটা হচ্ছে শীর্ষবিন্দু বলে। এটাকে কি বলে? শীর্ষবিন্দু বলে। এইটা কিন্তু আমরা জানি শীর্ষবিন্দু বলে। এখন এখানে ৩টা শীর্ষবিন্দু আছে বা ৩টা কোণ আছে। বুঝতে হবে এই জিনিসটা যে সবাই আমরা এই ত্রিভুজের ৩টা বাহুর নাম সবাই মোটামুটি জানি। সেটি কি কি? ১ নম্বরে আমি লিখলাম অতিভুজ। কি লিখলাম? অতিভুজ। অতিভুজ লিখলাম। এটা আপনারা সবাই জানেন। ২ নাম্বার আমরা সবাই ভূমির নাম শুনেছি, ভূমি। আর ৩ নাম্বার হচ্ছে ভূমির পরে লম্ব বা উচ্চতা, যেটাই আমরা বলি না কেন লম্ব। ঘটনা আপনাকে যদি এই ত্রিভুজের বলা হয় কোনটা ভূমি কোনটা লম্ব, আপনি
স্বভাবতই বলে ফেলবেন এই বিসি হচ্ছে ভূমি, এটা আপনাদের বলে ফেলবেন এবং এটি বলবেন স্যার লম্ব। কেন বলবেন? কারণ স্যার এই লম্বা উঁচুর দিকে আছে তাই। এবং এইটাকে বলবেন অতিভুজ। এটা আপনাদের মুখস্থ এইভাবে আমরা করে এসেছি। আপনাদের দোষ নাই, কারণ যদি কেউ না শেখায় আপনারা কোথা থেকে শিখবেন? অ্যাকচুয়ালি এই ব্যাপারটা হচ্ছে একটা রং থিংস। এইভাবে কখনো ভূমি, লম্ব, অতিভুজ বলা যাবে না। তো আমরা একটু অন্যভাবে শিখবো। আমরা ব্যাপারটাকে অন্যভাবে শিখবো। এই লম্ব, ভূমি, অতিভুজ, কারণ এই ব্যাপারটা আমাদের সবসময়ের জন্য ভুল যায়। একটি সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়। যে কোণটা বড় সেটা হয় 90 ডিগ্রি। মনে রাখবেন এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু যেটা, অর্থাৎ এই যে 90 ডিগ্রি কোণ হলো, এই 90 ডিগ্রি কোণের ব্যাপারটা বুঝেন। এই 90 ডিগ্রি কোণের অপোজিটে দেখেন এই 90 ডিগ্রি কোণের সাথে এই বাহুটা এবং এই বাহুটা সংযুক্ত আছে। সুতরাং এই বাহুটার কোনো সংযুক্ত নাই, মানে এই বাহুটার সাথে কোনো কিছু লাগানো নাই এই কোণের সাথে। এটি হচ্ছে সবসময়ের জন্য অতিভুজ ধরতে হবে। এখন অতিভুজ তো আপনি পেয়ে গেলেন, বাকি দুইটার নাম কি? বাকি দুইটার নাম কি এইটা আমাদের জানতে হবে। বাকি দুইটার নাম আমাদেরকে একটু শিখতে হবে। সেটি হচ্ছে, একটাকে এই যে ভূমি, ভূমিটাকে এখন থেকে আর আমরা ভূমি বলবো না। আজকে থেকে এই ভূমির নামটা আপনারা মুখস্থ করে ফেলবেন। এই ভূমির নামটা হচ্ছে অ্যাডজেসেন্ট। ভূমির নামটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, অথবা বলা হয় সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু যদি আপনারা না বোঝেন, সন্নিহিত বাহু আমি বুঝিয়ে দেবো। সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। তার মানে আজকে থেকে আমরা আর ভূমি পড়বো না, আজকে থেকে আমরা কি পড়বো? সন্নিহিত বাহু। আজকে থেকে আমরা পড়বো সন্নিহিত বাহু। যদি সন্নিহিত বাহু আমরা পড়তে পারি তাহলে আর কোনোদিন আমাদের ভুল যাবে না। আর এই লম্বকে আরেকটা নামে ডাকা হয়। এই লম্বর আরেক নাম হচ্ছে ইংরেজিতে বলে অপোজিট, অপোজিট সাইড, অথবা আমরা এইভাবে বলতে পারি এই অপোজিট কোন মানে বিপরীত বাহু। অর্থাৎ বাংলায় আমরা বলবো বিপরীত বাহু, বিপরীত বাহু, বিপরীত, এই যে বিপরীত বাহু। আপনারা এই লম্বর নাম মনে রাখবেন, এটা হচ্ছে বিপরীত বাহু। তাহলে আমরা কি শিখলাম? অতিভুজ মানে হচ্ছে যেটা 90 ডিগ্রি কোণ থাকবে তার বিপরীত বাহু, এই যে অতিভুজ। এবং ভূমি মানে হচ্ছে সন্নিহিত বাহু, লম্ব মানে হচ্ছে বিপরীত বাহু। এখন এই ব্যাপারটা আসলে কোথায় কাজে লাগে সেটি আমাদেরকে একটু বুঝতে হবে। দেখেন এই ব্যাপারটার পরিবর্তে, এই ব্যাপারটার পরিবর্তে ধরেন আমি এই কোণটা লিখেছি আপনাদের এখানে এ বি সি। সুতরাং আমি যখন আপনাকে বললাম যে এইটা 90 ডিগ্রি কোণ, অর্থাৎ এই কোণের, যদি এই কোণকে হিসাব করে বলা হয় যে ভূমি কোণটা, তখন আপনি এটা বলতে পারবেন এটা ভূমি, এটি হচ্ছে আমার কি, এটি লম্ব বলতে পারবেন। কিন্তু ব্যাপারটা যদি এমন হয়, আমি যদি এই কোণটা হিসাব না করে এই কোণটা হিসাব করি, এই কোণটা যদি হিসাব করি, তখন ভূমি কোণটা, তখন ভূমি কোণটা, তখনও দেখেন এই কোণটার সাথে হিসাব করতে হবে। অর্থাৎ এইটা সবসময়ের জন্য অতিভুজ, এইটা নিয়ে কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে আমার অতিভুজ, এইটা নিয়ে কোনো সমস্যা নাই। এই কোণটা হিসাব করলে দেখেন এই কোণটার সাথে সন্নিহিত কথাটার মানে হচ্ছে গায়ে লেগে থাকা। সন্নিহিত কথাটার মানে হচ্ছে গায়ে লেগে থাকা, গায়ে লেগে থাকা, গায়ে লেগে থাকা, লেগে থাকা, অর্থাৎ যে তার সাথে টাস্ট আছে, অ্যাডজাস্ট, অর্থাৎ আমরা বলবো এই যে অ্যাডজাস্ট কথাটা, অর্থাৎ দেখেন অ্যাডজেসেন্ট, অথবা আপনাদের ইংরেজি সব থেকে বেশি বলে অ্যাডজেসেন্ট, অ্যাডজেসেন্ট কোণ, ঠিক আছে? অ্যাডজেসেন্ট অর্থাৎ আপনার গায়ে লেগে আছে বা সংলগ্ন বাহু। দেখেন এই কোণটা, এই কোণটা যদি আপনি হিসাব করেন তাহলে এইটা তো আপনি অতিভুজ জানেন, তাহলে এই কোণটার সাথে লেগে আছে এই বাহুটা, অর্থাৎ এই বাহুটা হচ্ছে ভূমি। এই বাহুটা কি হচ্ছে? ভূমি হচ্ছে। তাহলে এই কোণ, এই যে এই কোণের বিপরীত বাহু কোনটা? এইটা, অর্থাৎ এই যে বিপরীত বাহু, এইটা হচ্ছে তখন আমার লম্ব। বেশ ভালো, তাহলে কিন্তু মিলে গেল। এই কোণটা আর এই কোণটার সাথে মিলে গেল যে আমাদের ভূমি ভূমি জায়গায় আছে। কিন্তু ব্যাপারটা যদি এমন হয়, ব্যাপারটা যদি এমন হয় আপনি যদি এই কোণটা হিসাব করেন, ধরেন এই কোণটা হিসাব করলেন, তখন কি হয় ব্যাপারটা? এই কোণটা হিসাব করলে দেখেন, ধরেন এইটা একটা কোণ, এই যে থিতা দিলাম, এখন এটা একটা কোণ। এখন আপনাকে বলা হলো যে এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা, লম্ব কোণটা। দেখেন এই কোণ, এইটা তো আমরা অতিভুজ জানি, তাহলে এইবার লাগানো আছে এইটা, এইটা তখন হবে ভূমি। এইটা কি হবে? এইটা হবে হচ্ছে ভূমি। আর এই নিচেরটা, এইটা হবে হচ্ছে লম্ব। এখন এইবার একটু উল্টা লাগতেছে না আপনার কাছে? যে লম্ব নিচেরটা কেমনে হইলো? লম্ব নিচেরটা কেমনে হইলো? আসলে হইলো এই কারণে যে ভূমি মানে হচ্ছে সন্নিহিত বাহু আর লম্ব মানে হচ্ছে বিপরীত বাহু। এখন থেকে আমরা ওইটা শিখবো না যে ভূমি মানে সবসময় যদি নিচের দিকে থাকবে, ব্যাপারটা কিন্তু এই রকম নয়। ব্যাপারটা কখনো এইরকম না। তো এই ব্যাপারটা আরেকটু বোঝার জন্য ধরেন আমি একটা ত্রিভুজ এখানে আঁকি। আপনারা একটু দেখেন, ত্রিভুজটা একটু দেখেন, এই ত্রিভুজটা একটু দেখবেন। এই ত্রিভুজটা যখন আমরা আঁকবো তখন আপনারা বুঝতে পারবেন। ধরেন আমি এই ত্রিভুজটাকে একটু সুন্দর করে আঁকি আপনাদের বোঝার জন্য। আচ্ছা,
এই ত্রিভুজটাকে এখন এইভাবে দেওয়া আছে, ধরেন এইভাবে দেওয়া আছে। এখন কি হলো ঘটনাটা? এখন আপনি তো সারা জীবন ধরে শিখছেন এইটা, যে এইটা নিচেরটা মানে ভূমি। আসলে কি এটা ভূমি? কখনো এটা ভূমি নয়। ভূমি আসলে কোনটা? দেখেন এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি কোণ। এই কোণটা আমার 90 ডিগ্রি কোণ। বুঝেন ব্যাপারটা? তাহলে এইটা অতিভুজ আমি বলতে পারি। এইটা কি? অতিভুজ। এইটা হচ্ছে আমার অতিভুজ। এইটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে আপনাকে যদি এখন বলা হয় যে এই কোণটা, এই কোণটা নিয়ে যদি আপনি হিসাব করেন, তাহলে এইটা আমার অতিভুজ আমি জানি, এইটা আমার অতিভুজ, এইটা আমি জানি। এখন তাহলে এর সাথে লেগে আছে কে? এ। তার মানে এইটা হচ্ছে ভূমি। তাহলে এর সাথে লেগে নাই কে? এটা বিপরীত বাহু। এটা হবে তখন লম্ব। আপনাকে কিন্তু এইভাবে হিসাব করতে হবে। এইভাবে কিন্তু ব্যাপারটাকে হিসাব করতে হবে। অর্থাৎ দেখেন, লম্ব, ভূমি, অতিভুজ এই ব্যাপারটা যদি আপনি ক্লিয়ার হইতে পারেন, তাহলে ত্রিকোণমিতির মোটামুটি আপনি 50% একেবারে ক্লিয়ার করে ফেললেন। এইবার আসেন, আপনারা যখন ভূমি, লম্ব, অতিভুজ ক্লিয়ার হয়ে গেলেন, এরপর আমাদের কি শিখতে হবে? আরেকটা বেসিক শিখতে হবে। আমরা কথা বলছিলাম কি নিয়ে? আরো একবারটি রিপিট করি। আমরা বিগত সাল এনালাইসিস করে দেখেছি যে নিবন্ধন থেকে 2000, এই যে দেখেন 2011 সালে এসছে, এটা 17 সালে, 13 সালে, 14 সালে নিবন্ধন থেকে এই ক্যাটাগরির ম্যাথ সাইন কস ট্যান এর মান দেওয়া থাকে, অন্য একটা কিছুর মান চায়। এই ধরনের অঙ্কগুলো প্রচুর পরিমাণে আসে এবং সামনেও আসবে। তাই আমরা এটা শেখার জন্য কি করছি? ত্রিকোণমিতিটা আজকে আমাদের ম্যাথ হ্যাক হচ্ছে, অর্থাৎ এইখান থেকে আমরা 1 মার্ক পাবো। আসেন এইবার সেকেন্ড আলোচনায় আসি। সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আমরা মোটামুটি সবাই হচ্ছে পরিচিত, এবং সমকোণী ত্রিভুজের আরেকটা ব্যাপার আমরা সবাই পরিচিত, সেটি হচ্ছে অতিভুজ। সেটি হচ্ছে এরকম অতিভুজ। অতিভুজ কে যদি স্কোয়ার করা হয়, তাহলে ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার কিন্তু হয়। কি হয়? লম্ব স্কোয়ার হয়। এখন সবসময়ের জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, ভূমি মানে কি? ভূমি মানে হচ্ছে সন্নিহিত বাহু। এটা কিন্তু মনে রাখতে হবে, সন্নিহিত বাহু অর্থাৎ গায়ে লেগে থাকা বাহু। আর লম্ব মানে কি? বিপরীত বাহু। এটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আসেন এইবার আমি আপনাদেরকে একটু বলি, সেটি হচ্ছে যে আমরা কিভাবে হিসাব করব সেটা নিয়ে হিসাব করি। সেটা হচ্ছে এই সূত্র, এই যে সূত্র আমাদের অঙ্কগুলো করতে গেলে এটা লাগবে। তো মজার ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু এই সূত্রে ফেলে দিয়ে সহজেই কিন্তু আমরা বের করতে পারবো, অর্থাৎ যে কোনো দুইটার মান দেওয়া থাকলে আর একটার মান আমরা সহজে এটা বের করে ফেলতে পারবো। কিন্তু আমরা যারা চাকরির পরীক্ষার্থী নিচ্ছি, আমাদের তো এত সময় নাই যে ধরেন আমি এটা ক্যালকুলেটরে বের করব, আপনার ক্যালকুলেটর দেওয়া থাকবে না, পরীক্ষা হলে একটা সেকেন্ড মানে বিশাল একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে কিছু মান আমাদেরকে একটু মনে রাখতে হবে। এই মানগুলো আপনার পরীক্ষা হলে প্রচন্ড ভাবে কাজে লাগবে। আপনাদেরকে বেশি মুখস্থ করার দরকার নেই, মাত্র 2টা মুখস্থ করেন আপাতত। সেটা হচ্ছে এই রেশিওটা আপনি মনে রাখবেন, 3 4 5, অর্থাৎ 5 স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার যোগ 3 স্কোয়ার হয়। অর্থাৎ আমরা এইভাবে মনে রাখবো যে 3:4:5, অর্থাৎ অতিভুজ যদি হয় 5, তাহলে ভূমি যদি হয় 3, তাহলে লম্ব হবে 4। মানে এইটা হচ্ছে আমরা মুখস্থ রাখবো। এটা কেন মুখস্থ রাখবো? কারণ বিগত সাল অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যত চাকরির পরীক্ষা এসছে সেগুলা ম্যাক্সিমামই হচ্ছে এইগুলাতে রিপিট করে বেশি। তা যেটা রিপিট হয় বেশি সেটা যদি পরীক্ষার হলে আমার 1টা মিনিট টাইম বেঁচে যায়, তাহলে এই জিনিসটা আমি কেন করব না বলেন? আমাকে মুখস্থ রাখলে কি এমন সমস্যা? আসেন আর একটা জিনিস বলি, এইখান থেকে আপনি কিছু রেশিও নিজে নিজে বের করে নিতে পারবেন। যেমন দেখেন, এই 5-এর বদলে যদি আমি 10 করি, 5-এর বদলে কি করলাম? 10 করলাম, জাস্ট 2 দিয়ে গুণ করলাম অটোমেটিক্যালি, তাহলে এইগুলাকেও 2 দিয়ে গুণ করলে হবে 8 স্কোয়ার যোগ 6 স্কোয়ার। অর্থাৎ আপনি করে দেখেন, আরেকটা রেশিও আমরা বলতে পারি 6:8:10 আমরা বলতে পারবো। এইভাবে আপনি এই 5কে যত দিয়ে গুণ করবেন, এইগুলাকে তত দিয়ে গুণ করে নিজের মতো করে রেশিওটা বের করে নিতে পারবেন। তাহলে 1 নাম্বার আমরা মুখস্থ রাখবো 5:3:4:5, 5:4:3, যেভাবেই মনে রাখেন। আর একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে 5, 12, 13, এইটা আমরা মনে রাখবো। অর্থাৎ 5 স্কোয়ার যোগ 12 স্কোয়ার ইকুয়াল টু 13, এইটা আমরা মনে রাখবো। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এমন, অতিভুজ যদি হয় আমার 13, তাহলে ভূমি যদি হয় 5, তাহলে আমার লম্ব হইতে হবে 12। এই জিনিসটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। ঠিক তেমনই ভাবে আমরা এখানে কি লিখতে পারি? যদি 26 লিখি, এখানে কি করতে পারবো? এইখানে আমরা লিখতে পারবো 12 দুগুণে 24 স্কোয়ার যোগ 5 দুগুণে 10 স্কোয়ার। তার মানে এইখান থেকে আমরা কিন্তু দুইটা রেশিও পাইলাম।
একটা হচ্ছে 3:4:5, আর একটা হচ্ছে 5:12:13। এবং বিগত সাল অ্যানালাইসিস করে দেখা গিয়েছে এইগুলো থেকে বেশি আসছে। আরো অনেক কিছুই আছে, সেগুলো যারা মনে রাখতে পারবেন তাদের জন্য ভালো। আরেকটা বলি, যেমন 1:1:√2, এটিও কিন্তু একটা আমার হচ্ছে অনুপাত আছে। তো আপাতত বিগত সাল অ্যানালাইসিস করে যেহেতু দেখা গিয়েছে যে এই দুইটা থেকে বেশি এসছে, তাই আমরা এই দুইটাকে একেবারে মুখস্থ করে ফেলবো। আমরা এবার আরো কিছু জিনিস শিখে নেই। আসেন, সেটি হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির কিছু সূত্র আপনাকে একটু মুখস্থ রাখতেই হবে। কিছু সূত্র আপনাকে মুখস্থ রাখতে হবে। তো তার জন্য আমি একটু আপনাদেরকে বলে দেই। যেমন দেখেন, আমি যদি ব্যাপারটাকে এইভাবে বলি যে আপনাদের মুখস্থ আছে কিনা যে সাইন থিটা, অর্থাৎ সাইন সমান আমরা সবাই জানি, ধরেন সাইন থিটা ইকুয়ালটা আমরা সবাই জানি যে লম্ব বাই অতিভুজ। এটি কিন্তু আমরা সবাই জানি, মোটামুটি লম্ব বাই অতিভুজ এটি আমরা জানি। না জানলেও সমস্যা নেই, মনে রাখার উপায়টা বলে দেব। কস থিটা ইকুয়াল টু কি, ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ এটা কিন্তু আমরা জানি, অতিভুজ এটিও আমরা জানি। এরপরে আমরা ট্যানজেক্ট বা ট্যান, যেটাই আমরা বলি, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আচ্ছা, এখন ঘটনাটা হইতেছে, আমরা অনেকেই জানি এই ব্যাপারটা, অনেকেই জানি, সেটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা। এটি কিন্তু জানি। আবার জানি কস থিটা, এগুলো মুখস্থ করার দরকার নেই, 1/সেক থিটা এটি আমরা জানি। এবং ট্যান থিটা ইকুয়াল টু আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। এটি কিন্তু আমরা জানি, সবাই অনেকেই কিন্তু মুখস্থ আছে। যাদের মুখস্থ নাই তাদেরও সমস্যা নেই। তবে এইখান থেকে একটা জিনিস আমরা দেখলাম, সেটা হচ্ছে এই সাইন থিটা ইকুয়াল টু 1/কসেক থিটা। তার মানে এই কসেক হচ্ছে সাইনের ঠিক ইনভার্স বা উল্টা। সুতরাং যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে ভাইয়া বলো তো কোসেক থিটা মানে কি, তখন আপনি ঠিক এভাবেই বলতে পারবেন এইখান থেকে যে কোসেক থিটা ইকুয়াল টু বলতে পারবেন যে অতিভুজ, কি বলবেন, অতিভুজ বাই লম্ব কিন্তু বলতে পারবেন। তো এইভাবে আমরা জানি যে এইটা হচ্ছে কি ইনভার্স, কি যে কোসেকের, এইটার ইনভার্স কিসের, কস থিটা কিসের, কসেকের সেক। তার মানে আমরা বলতে পারবো সেক থিটা ইকুয়াল টু বলতে পারবেন অতিভুজ ডিভাইডেড বাই ভূমি কিন্তু বলতে পারবেন। আবার ট্যান থিটা মানে কি জানেন, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে যদি এখন আপনাকে বলি আমি যে কট থিটা মানে কি, কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। আচ্ছা, এখন ঘটনা হইতেছে যে এটা তো 2 দিন পরে আমরা ভুলে যাব। এখন এটা মনে রাখার উপায়টা কি? এইটা মনে রাখার উপায়টা হচ্ছে, মনে রাখবেন এই সাইন থিটা, এটি সবাই মোটামুটি আমরা জানি যা ছোটবেলা থেকে। সেটি হচ্ছে মনে রাখার উপায়টা, যা জানেন না তা লিখে নেন। সেটা হচ্ছে যে সাগরে লবণ অতি বা অনেক। সাগরে লবণ অতি, মানে সাগরে মানে সাইন, দন্তের সাথে সাইন, লবণ মানে হচ্ছে লম্ব, আর অতি মানে হচ্ছে অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ হইল। এবার কস কিভাবে মনে রাখবেন, কস মনে রাখবেন এভাবে, কবরে ভূত আছে বা ভূত অতি, যেভাবে বলেন, কবরে ভূত অতি। তার মানে ভূত মানে কি ভূমি, আর অতি মানে হচ্ছে অতিভুজ। তাহলে যদি এখন বলা হয় ট্যান মানে আপনি কি বলবেন, ট্যান মানে লম্ব বাই ভূমি। তাহলে এটা কিভাবে মনে রাখবেন, এটা মনে রাখবেন এইভাবে, ট্যারা লম্বা ভূত, তো এইটি হচ্ছে মনে রাখার একটি কৌশল। এবং আপনারা হচ্ছে এই তিনটা যদি জানতে পারেন, এই তিনটা কিন্তু অটোমেটিক্যালি বের করতে পারবেন। এখন আমরা প্র্যাকটিসে চলে যাব, অঙ্ক প্র্যাকটিস, ঝটপট হচ্ছে অঙ্ক প্র্যাকটিসে চলে যাব। এবং অঙ্কগুলো কিন্তু খুবই ইফেক্টিভ। অর্থাৎ এই যে আপনাকে 2-3টা বেসিক দিলাম, এই 3টা বেসিক দেখেন, 3টা স্লাইডে আমি আপনাকে 3টা বেসিক দিলাম। এই 3টা বেসিক যদি আপনি শুধুমাত্র একটু মনে রাখতে পারেন, নিশ্চিতভাবে আপনি নিবন্ধনে বা প্রাইমারিতে যেটা হোক 1 মার্ক কমন পাবেন। আসেন, এগুলো বিসিএস এ আসে, এইগুলো হচ্ছে কিন্তু ব্যাংকেও আসে। আসেন এবার আমরা প্র্যাকটিস করব। কোনগুলো প্র্যাকটিস করব? এই দেখেন, এই 7টা ম্যাথ আমি দেখেছি, আরো অনেক ম্যাথ কিন্তু বিগত সালে এসছে এই একই ধাঁচের। তো আজকে আপনাদেরকে 7টা করাই, এরপরে কিন্তু 4 টাইপের, এরকম 4 ধরনের করাবো, সাথে থাকবেন। দেখেন আমরা এবার চলে আসি অঙ্কে। প্রথম অঙ্কটার দিকে খেয়াল করেন। প্রথম অঙ্কটা আমি কি করলাম, একটা চিত্র আগে এঁকে নিলাম। আসেন,
প্রথম অঙ্কটা আপনাকে কি বলছে? প্রথম অঙ্কটা আপনাকে বলছে সাইন, এই সাইন থিটা মানে হচ্ছে 5/13, 5/13। এখন সাইন মানে কি বলেন? সাইন মানে কি বলেন? সাগরে লবণ অতি, তার মানে এইটা কি লম্ব, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই কি অতিভুজ, এটা আমরা সবাই জানি অতিভুজ। তাহলে এখানে লম্ব কোনটা? এখানে সাইন থিটা, এখানে 90 ডিগ্রি কোণ হচ্ছে এইটা, লম্ব কোনটা বলেন? লম্ব হচ্ছে এইটা। লম্ব কোনটা? লম্ব হচ্ছে এই যে লম্ব হচ্ছে এইটা 5। ওকে, এখন তাহলে অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে 13। আপনাদেরকে মুখস্থ করাইছি না 5, 12, 13, তাহলে এটি কত হবে? 12। এখন আপনার কাছে কি চেয়েছে? আপনার কাছে চেয়েছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা যদি হয়, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, লম্ব মানে টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে কত? এই যে লম্ব কত? 5, আর ভূমি কত? ভূমি হচ্ছে 12। দেখেন 5/12 হচ্ছে উত্তর। দেখেন, যদি আপনি এই তিনটা কনসেপ্ট একেবারে মনে রাখতে পারেন তাহলেই কিন্তু খুবই মানে উইদিন এ সেকেন্ড আপনি পরীক্ষা হলে উত্তর করে দিতে পারবেন। পরীক্ষা হলে জাস্ট আপনি জানেন যে এটি হচ্ছে আমার লম্ব, তাহলে কিন্তু আপনি অটোমেটিক্যালি এই 5/12 কিন্তু লিখে দিতে পারবেন পরীক্ষা হলে। সো জাস্ট এতটুকু মনে রাখতে হবে, এই যে আগের স্লাইডে এটা মনে রাখতে হবে, সাগরে লবণতি কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, এটি কিন্তু আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আসেন 2 নম্বর বলছে সাইন। তো সাইন মানে কি বলেন? সাইন মানে কি? আপনি বলেন সাইন মানে কি? সাইন মানে হচ্ছে, সাইন মানে কি বলেন? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন মানে লম্ব বাই অতিভুজ। তো লম্ব কত? লম্ব হচ্ছে 5, লম্ব 4, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 5। তাহলে আমার ভূমি কত? ভূমি হচ্ছে 3। কারণ আপনাকে মুখস্থ করাইছি 3:4:5, এটি মুখস্থ করাইছি না? 3:4:5 একটু আগে মুখস্থ করিয়েছি, 3:4:5। সুতরাং এখন আপনাকে বলছে সেক, সেক বলেন। সেকের সাথে সম্পর্ক কার? সেকের সাথে সম্পর্ক হচ্ছে কসের সম্পর্ক। কস মানে কি? কস মানে হচ্ছে কবরে, কবরে ভূত আছে, তার মানে কি ভূমি বাই অতিভুজ। কস মানে ভূমি বাই অতিভুজ, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে সেক মানে কত হবে? অতিভুজ, অতিভুজ বাই ভূমি, সেক মানে হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত বলেন? অতিভুজ হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 5, আর ভূমি কত? ভূমি হচ্ছে 3, 5/3। উত্তর কত হবে? 5/3। আজকে যারা যারা ক্লাস করতেছেন তাদের কিন্তু মোটামুটি একেবারে 1-2 মার্ক পুরোপুরি কমান হয়ে যাইতেছে, তাই না? পরীক্ষা হলে এরকম সাজানো গোছানো পাইলেই ভালো হয়। 3 নম্বরটা আসেন, ট্যান মানে কি? ট্যান মানে কি বলেন? ট্যান মানে হচ্ছে, ট্যান মানে হচ্ছে লম্ব বাই, ট্যান মানে লম্ব বাই ভূমি। ট্যান মানে কি? টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। লম্ব বাই ভূমি, লম্ব বাই কি? ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে বলেন কি হবে? লম্ব কত এখানে? লম্ব হচ্ছে 3, আর ভূমি কত? ভূমি হচ্ছে 4, তাহলে অতিভুজ কত? 5। চাইছে কি? সাইন। সাইন মানে কি বলেন? সাইন মানে হচ্ছে, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। আর লম্ব কত এখানে? 3, অতিভুজ কত? অতিভুজ হইতেছে 5। তাহলে উত্তর কত বলেন? উত্তর কত? 3/5, 3/5। 3 নম্বরে কত? 3/5 অথবা 3-এর বি। 4 নম্বরটা বলেন কি উত্তর হবে? সাইন। সাইন মানে কি? সাইন মানে হচ্ছে, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে আমার লম্ব 5, 4, 3, এখানে কত হবে? 3 হবে, 5, 4, 3। ট্যান চেয়েছে, ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। ট্যান সমান সমান, ট্যান সমান সমান কি? লম্ব বাই, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ট্যান সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তো লম্ব কত এখানে? লম্ব হচ্ছে 4, ভূমি কত? 3, তাহলে 4/3 উত্তর। তবে পরীক্ষা হলে একটা জিনিস খেয়াল রাখতে হবে ভাইয়া, সেটা হচ্ছে এইরকম যে আপনি 3/4 দিলে কিন্তু হবে না, 3/4 দিলে কিন্তু অঙ্ক ভুল যাবে। খেয়াল রাখতে হবে লম্ব কত, ভূমি কত, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটি কিন্তু খেয়াল রাখতে হবে। 5 বলেন কি দেওয়া আছে বলেন? দেওয়া আছে ট্যান। ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে লম্ব বাই, ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তার মানে কত এটা? এই লম্ব 5, ভূমি কত? 12, তাহলে অতিভুজ কত? অতিভুজ হয় 13। 13 স্কয়ার সমান সমান 12 স্কয়ার যোগ 5 স্কয়ার, মুখস্থ করিয়েছি। এবার বলেন সেক মানে কি? বলেন সেক মানে হচ্ছে, সেক মানে হচ্ছে কসের উল্টা, মানে অতিভুজ উপরে যাবে আর নিচে কি আসবে? ভূমি আসবে। অতিভুজ উপরে যাবে, নিচে ভূমি আসবে। এখন বলেন উত্তর কোনটা? 5-এর উত্তর কত? 5-এর অ্যান্সারটা আমাকে হচ্ছে ঝটপট দিয়ে দেন, 5-এর অ্যান্সারটা ঝটপট দিয়ে দেন। যারা যারা করছি 5-এর অ্যান্সারটা ঝটপট, ঝটপট দিয়ে দেন। সুতরাং কি হবে? অতিভুজ কত এখানে বলেন? অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 13, আর ভূমি কত? ভূমি হচ্ছে 12। 13/12 কোথায় আছে? 13/12, এইটা কিন্তু হবে না, 12/13 হবে না, 13/12। আপনাকে কিন্তু কনফিউশনে ফেলে দেবে পরীক্ষা হলে। ক্লিয়ার? 5 ক্লিয়ার হলে 5 ক্লিয়ার লিখে জানান। 1 মার্ক কি কমান হইতেছে বলেন? 1 মার্ক। এই যে নিবন্ধনে সব এই ধাঁচের অঙ্ক আসছে দেখছেন?
1 মার্ক কিন্তু কমন। অর্থাৎ আজকে নিবন্ধনে লিখতে পারবেন যে 1 মার্ক আমার কমন। 1 মার্ক কমন লিখে দিতে পারবেন। এবার ৬ নম্বরটা বলেন। ৬ নম্বরের উত্তর কি হবে? এটি আমাকে জানান। ৬ নম্বরের উত্তর কি হবে? দেখেন, কট, 3 কট। এখানে কি আছে? এটি একটু মনে হচ্ছে না ব্যতিক্রম? কোনো ব্যতিক্রম ভয় পাওয়ার দরকার নেই। 3 কট, 3 cot A equal to 4। তাহলে এইখান থেকে আমরা কিভাবে বলতে পারি? cot A সমান 4/3 বলতে পারি। তো 4/3 cot মানে কি বলেন? cot মানে হচ্ছে, আচ্ছা, tan মানে কি? tan মানে লম্ব বাই ভূমি। তাহলে cot উল্টা, ভূমি বাই লম্ব। তাহলে এইটা হচ্ছে আমার ভূমি, আর এটা কি? লম্ব। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমার লম্ব। এইবার বলেন কি হবে? ভূমি কত আছে? ভূমি আছে 4। ভূমি কত আছে? ভূমি আছে 4। আমার লম্ব কত আছে? 3। অতিভুজ কত? 5। এইটা আমরা জানি, তাই না? এবার আপনাকে বের করতে হবে সাইন। সাইন মানে কি বলেন? সাইন এ মানে কি? সাইন এ মানে কি? লম্ব বাই অতি, মানে সাগরে লবণ অতি। তার মানে কি হচ্ছে? লম্ব কত এখানে? 3, আর অতিভুজ কত? 5। অতিভুজ কত? 5। আর 6 এর বি। এবার আসেন 7। 7 নম্বরটা বলেন। 7 নম্বরটা উত্তর বলেন, অ্যান্সার বলেন। 7 নম্বরটা দেখেন। যারা ভয় পাচ্ছেন তাড়াতাড়ি দেখেন। tan থিটা ইকুয়াল টু কত? √3। এখন আপনার কাছে মনে হচ্ছে স্যার এবার তো কিছু নাই, এবার কেমনে কি করব? এইবার তো স্যার tan মানে কি? এখন দেখেন, বুদ্ধি থাকলে উপায় হয়, তাই না? বুদ্ধি থাকলে উপায় হয়। এইটা মানে কি? এইটা লিখতে পারি tan থিটা সমান √3/1 লিখতে পারি, কারণ নিচে তো একটা 1 আছে। এবার tan মানে কি বলেন? tan মানে লম্ব বাই ভূমি। tan মানে কি? লম্ব বাই এটা কি? ভূমি। tan মানে হচ্ছে লম্ব। টেরা লম্বা ভূত, তাহলে এটা হচ্ছে লম্বা, এটা ভূত। তার মানে লম্ব কত? √3। লম্ব √3। ভূমি কত বলেন? ভূমি হইতেছে আমার 1। এইবার তাহলে অতিভুজ কিভাবে বের করবেন? আর তো মুখস্থ করার কোনো উপায় নাই। এইবার তাহলে অতিভুজ বের করতে গেলে কি করতে হবে? এই দুইটা স্কোয়ার করে রুট করতে হবে। অর্থাৎ দেখেন, এই দেখেন, তাহলে এই দুইটা স্কোয়ার করতে হবে। এই √3 tan দেয়া আছে, লম্ব, আচ্ছা, √3, ঠিক আছে, স্কোয়ার যোগ আপনার হচ্ছে কত? 1 স্কোয়ার। তা রুট করেন। রুট করলে কত হবে দেখেন? 3 যোগ 1 সমান 4 এর রুট। তার মানে এটা হচ্ছে 2। এটা হচ্ছে কি? 2। আমার অতিভুজ কত হইতেছে? অতিভুজ হইতেছে 2। অর্থাৎ আমরা কিন্তু এইটা এখান থেকে আরো একটা জিনিস শিখলাম। সেই জিনিসটা শিখলাম এইরকম। এই জিনিসটা এরকম শিখলাম। যদি এমন থাকে 1:√3:2, যদি এরকম থাকে, এটা একটা সমকোণী ত্রিভুজের অনুপাত। এটাও কিন্তু মুখস্থ রাখতে হবে আপনাদেরকে। এটাও কিন্তু একটা অনুপাত, এটা একটা মুখস্থ রাখতে হবে। তাহলে এখন আপনাকে কি চাইছে? কস। কস মানে কি বলেন? কস থিটা মানে কি? কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। অতিভুজ ভূমি কত? ভূমি হচ্ছে 1, আর অতিভুজ কত বলেন? 2। অতিভুজ কত? 2। তাহলে এই যে দেখেন, উত্তর কোনটা হবে বলেন? উত্তর কোনটা হবে? 7 সি। তাহলে আজকে কিন্তু মোটামুটি আমরা 1 মার্ক পুরাপুরি ক্লিয়ার হয়ে গেলাম। আমাদেরকে শারমিন সুলতানা, সারা রহমান, ইকরাম হোসেন, আসমা ইসলাম, আনোয়ার হোসেন সবাই কিন্তু ঝটপট কমেন্ট করে ফেলছে। তাইলে আমরা কি শিখলাম? এখন আমাদের টাইপ 1 এর ম্যাথ ছিল। আরো একবার একটু বলে দেই, আজকে কিন্তু আমরা 7টা অঙ্ক অলরেডি করে ফেলছি। কোন 7টা? নিবন্ধনের বিগত সাল অ্যানালাইসিস করে দেখা গিয়েছে ত্রিকোণমিতি থেকে 1 মার্কস আসে। এই 1 মার্কস কোথা থেকে আসে সেটি কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি, যে এই যে 7টা ম্যাথ, এই 7টা ম্যাথ, এই টাইপেরই আরো অনেক ম্যাথ আছে। এই 7টার বেশি, এক সপ্তাহ প্র্যাকটিস করানো সম্ভব না। শুধু 7টা ম্যাথ প্র্যাকটিস করাই দিলাম, বাসায় বসে বাকিগুলো করবেন। অর্থাৎ এই 7টা ম্যাথের ভিতরে কিন্তু 1 মার্কস আপনাদের কমন হয়ে গেল। আজকে এই প্রথম টাইপটা ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে জানাবেন, এবং আমাকে একটু কাইন্ডলি লাভ রিয়াক্ট দিবেন, এবং ওয়াও লিখে জানাবেন যদি বুঝে থাকেন। কাইন্ডলি আমাকে একটু জানাবেন যে এইটা ক্লিয়ার হয়েছে কিনা। এরপরে কিন্তু আমরা টাইপ 2 তে যাব। টাইপ 2 তে যাব আমরা। শাহাদ আহমদ বলছে বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। 7 সি কিন্তু কোয়েনি ডাক্তার লিখেছে। সুতরাং 1 মার্কস কিন্তু আপনাদের কমন হয়ে গেল। এবার আসেন, এইবার আমরা 2 নম্বরটাতে আসি। 2 নম্বরটাতে আসি। 2 নম্বরটা খেয়াল করে দেখেন। গবেষণামূলক অঙ্ক, অনুপাত সমানুপাত। আমরা দেখেছি অনুপাত সমানুপাত থেকে একটা টাইপের অঙ্ক আছে যেখান থেকে 1 মার্ক আপনারা কমন পাবেন। চলেন ঝটপট দেখে দেই। এই দেখেন, এই ধরনের অঙ্কগুলো একেবারে ইজি। এই ধরনের অঙ্কগুলো তুড়িতেই শিখাই দেবো, এইখানেই শিখাই দিব, তুড়িতেই শিখাই দিব। এইখান থেকে দেখেন, নিবন্ধন একই ধাঁচেরই অঙ্ক। 1 গ্লাস গুড়ের শরবতের গুড় ও পানি অনুপাত এত হলে গুড়ের অনুপাত কত, চিনি আর পানির অনুপাত এত,
চাল ও তুষের অনুপাত এত, শতকরা কি পরিমাণে। দেখেন এটা নিবন্ধনে 19 সালে এসছে, এটা 19 সালে, এটা 14 সালে। আবার দেখেন এটা একটু খেয়াল করে দেখেন, এইটা নিবন্ধনে 17 সালে, এটা 16 সালে। সুতরাং এই টাইপের অঙ্কগুলো কিন্তু নিবন্ধনে প্রচুর পরিমাণে আসে। অর্থাৎ আমরা যদি এইটা শিখতে পারি তাহলে কিন্তু কি হবে, আমাদের কিন্তু অনুপাত থেকেও একটা মার্ক বেড়ে যাবে। আসেন তাহলে আমরা এইটা হচ্ছে একেবারে এটা শুরু করে দিই। দেখেন এই অঙ্ক কিছু একেবারে ইজি, একেবারে ইজি। দেখেন 1 গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত দেওয়া আছে 4:6। গুড়ের পরিমাণ কত? পরিমাণ কত? তাহলে মোট অনুপাত কত? আপনাকে প্রথমে বের করতে হবে মোট অনুপাত। মোট অনুপাত মোট অনুপাত কত বলেন? মোট অনুপাত হচ্ছে 4+6 = 10। আমাকে গুড়ের পরিমাণ কিন্তু চেয়েছে, পার্সেন্ট। মোট অনুপাত 10। এর ভিতরে গুড় কত? গুড় কত বলেন? গুড় হচ্ছে 4। তাহলে আপনি পরীক্ষা হলে যেটা করবেন, তাহলে গুড়ের পার্সেন্টেজ, গুড়ের কি পার্সেন্টেজ সমান কি হবে? গুড়ের পার্সেন্টেজ এইটা হবে, এই যে গুড় দেখেন এইভাবে, গুড় বাই মোট গুণ 100, মোট অনুপাত। ঠিক আছে, তাহলে দেখেন গুড় কত বলেন? গুড় হইতেছে আপনার 4, মোট কত? 10 গুণ 100। 10 10 কে 100, 4 10 কে 40, 40%। দেখছেন অঙ্কটা আরো সোজাতে করা যায় যদি এদের যোগফল 10 হয়। যদি এদের যোগফল কত হয়? যোগফল হয় 10, তাহলে এটা 40%, এটা 60%। এটা ইজি। এবং নিবন্ধনে এটা প্রচুর পরিমাণে রিপিট হয়েছে, মানে 1 মার্কস কমন যদি যোগফল 10 হয়। আর যোগফল 10 না হলে আপনি কিভাবে করবেন? এই জাস্ট যেটা চাবে ওইটা উপরে নিচে মোট গুণ দিয়ে দিবেন। এইবার বলেন 9 নম্বরের উত্তর কত? বলেন 9 নম্বরের উত্তর কত? 9 নম্বরে কি উত্তর হবে বলেন? দেখা মাত্রই বলে ফেলবেন 9 নম্বরের উত্তর। এই দুইটা যোগ করলে কত হয়? 10 হয়। তাহলে এইটা কত? 30%। আর এইটা কত বলেন? পানির অনুপাত কত? 70%। উত্তর কি চাইছে? কি পরিমাণ চিনি ছিল? চিনি কি কত পার্সেন্ট ছিল বলেন? কত ছিল? অর্থাৎ 3/10। চিনি কত ছিল? চিনি ছিল 3, তাই না? 3/10 গুণ 100। ব্যাস, উত্তর বের হয়ে যাবে। বলেন কত উত্তর? ঝটপট জানান। কি চেয়েছে? চিনি চেয়েছে। চিনি কত পার্সেন্ট? 10 নম্বরের উত্তর কত হবে? 10-এর উত্তর কত হবে বলেন? যোগ করলে এই যে বলে চাল আর তুষের অনুপাত, এটাও কিন্তু নিবন্ধনে 14 সালে আসছে। সো নিবন্ধনে এই ইজি ম্যাথটা যে প্রত্যেকবার আসে এটা কিন্তু আমরা জানি না। এই যে রিসার্চ করে আপনাদের জন্য একেবারে সামারি করে আনছি। এখন বলেন এটা উত্তর কত হবে? যোগফল কত? যোগফল 10 আছে, সহজেই বলে দিতে পারবেন। এটা 70% আর এটা কত? 30%। 3 আছে, 30%, তাই না? এই দুটার যোগফল 10। তাহলে বলেন কি পরিমাণ চাল আছে? চাল কোথায় আছে? চাল আছে প্রথমে। তাহলে উত্তর কত? বলেন? অর্থাৎ ফর্মালি করতে গেলে এইভাবে করবেন, 7/10 গুণ 100। এই টোটাল 10-এর মধ্যে 7 অনুপাত হচ্ছে ধান, তাহলে 100-এর মধ্যে কত? আরশি জান্নাত মেঘবালিকা 30% কতটা উত্তর করেছেন বলেন? 10-এর কত হবে? 10-এর অ্যান্সারটা বলে দেন। 10-এর অ্যান্সারটা বলে দেন। 10-এর অ্যান্সার কত হবে? সবাই কিন্তু অ্যান্সার দিচ্ছে 10-এর 70%। 70% উত্তর। থ্যাংক ইউ। 70% কিন্তু উত্তর হয়ে গেল। 70% কিন্তু উত্তর করে ফেলেছেন। 70% কিন্তু উত্তর হয়ে গিয়েছে। সুতরাং এইবার আসেন 11 নম্বরটা বলেন। খোকনের মাসিক আয় আর ব্যয়ের অনুপাত এত, তার মাসিক সঞ্চয় কত হবে? তাহলে আয় ইস্টু ব্যয়। ব্যয় বানানে কিন্তু আকার নাই, ব্যয় বানানে জ ফেলা শুধু। আয় ইস্টু ব্যয় সমান 20:15। 20:15। এখন তাহলে সঞ্চয় কত বলেন? সঞ্চয় কত হবে? সঞ্চয় হবে আয় থেকে ব্যয় বাদ দিলে। হয় সঞ্চয়। সঞ্চয় কত? 5। এখন বলছে তার এই মাসিক সঞ্চয় আয়ের কত? আয়ের তার মানে কত হবে? আমাকে বের করতে হবে সঞ্চয় ভাগ আয় গুণ 100। যেহেতু বলছে সঞ্চয়টা আয়ের কতটুকু, মানে আয়ের কতটুকু সঞ্চয় সেটা আমাকে বের করতে হবে। তার মানে আমি এভাবে লিখবো, যদি আয় করে 20 টাকা তাহলে সে সঞ্চয় করে 5 টাকা। যদি আয় করে 100 টাকা তাহলে কত টাকা সঞ্চয় করবে? তার মানে আমরা যখন কাটাকাটি করি 5 20 100, 5 5 25, 5 5 কত? 25%। উত্তর কত? 25%। উত্তর হবে হচ্ছে 25%। এবার আসেন তাহলে এইটা বলেন কি হবে? এইটা বলেন। এই ক্যাটাগরির অঙ্কগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসে।
12 নম্বরটা দেখেন, একটি রাশি অপর একটি রাশির 64%, অপর একটি রাশির 64%, রাশি দুইটি অনুপাত কত? তার মানে দেখেন একটি রাশি ইস্টু অপর রাশি ইস্টু কি অপর রাশি সমান সমান। খুবই সাবধান, অঙ্কটা করার সময় খুবই সাবধান। কেন সাবধান কথাটি বললাম? কারণ প্রশ্নকর্তা আপনাদের এখানে একটা ম্যাজিক দিয়ে দিছে, আপনি ভুল করবেন। এখানে একটা ম্যাজিক দিয়ে দিছে, দেখেন আমি লিখলাম এইভাবে, লিখলাম একটি রাশি ইস্টু অপর রাশি। দেখেন কথাটা বোঝেন, একটা রাশি হবে অপর রাশির 64%, মানে এই অপর রাশিটা যদি হয় 100, তাহলে আপনার একটা রাশি হবে 64। কিন্তু ভুলবশত যদি আপনি একটা রাশি 100 লেখেন আর অপর রাশিটা যদি 64 লেখেন, তাহলে কিন্তু আপনার কপালে দুর্ভোগ আছে, অর্থাৎ 1 মার্ক শেষ। পরীক্ষার হলে ভাবলেন স্যার একেবারে এটা শিওর, ভয় বলবেন অঙ্ক আমার এতগুলো হয়েছে, ঠাস করে দেখবেন হয় না, হাই হাই কি হইলো এটা। এবার কাটাকাটি করেন, কাটাকাটি করে যদি আমরা করি 4 দিয়ে কাটলে 4 রং 64, 4 দিয়ে কাটলে 4 25 100, উত্তর কিন্তু 16/25। কিন্তু প্রশ্নকর্তার কাজটা দেখেন, সে প্রথমেই 25/16 দিয়ে রাখছে, মানে আপনি যাতে করে ভুল করেন, পরীক্ষা হলে যাতে ভুল করেন এই জন্য। সুতরাং এটি কিন্তু হবে না, উত্তর হবে 16:25, 16:25। টাইপ 3 তে যাই, টাইপ 3 বলতেছে অনুপাত সমানুপাত, অর্থাৎ অনুপাত সমানুপাত থেকে আরো 1 মার্ক আসে। আমরা দেখছি গবেষণামূলক অঙ্কে এক টাইপের অঙ্কগুলো বারবার করে আসে। এবার আসলে আমরা এই যে দেখেন কি পরিমাণে এই অনুপাত সমানুপাত থেকে এই টাইপের অঙ্ক কি পরিমাণে রিপিট হয়, সেটা মানে মাথার উপর দিয়ে ভাই, এত সোজা অঙ্ক এত রিপিট হয়, মানে নিবন্ধনের জন্য দিন দুনিয়া পড়ার দরকার নাই। নিবন্ধনের জন্য একটু গবেষণা করে যদি পড়া হয়, একেবারে দেখবেন যে হয়তো 20টা ম্যাথ আসলো, 18টা পাইরে আসছেন, আর একদম সারা দুনিয়া পড়ে বেড়াবে, লাস্টে সবকিছু ভুলে যাবে। খেয়াল করে দেখেন, এই যে বলছিলাম এই ক্যাটাগরির ম্যাথগুলো একটু খেয়াল করেন, এই ক্যাটাগরির ম্যাথ খেয়াল করেন নিবন্ধনে কি পরিমাণে আসে। বাকি কিন্তু আরো অনেক অঙ্ক আসছে নিবন্ধনে, যেগুলা কিন্তু আমি টাইপ করে রাখি নাই, কারণ সব অঙ্ক তো করাই দেওয়া যায় না অল্প সময়ে। খেয়াল করেন, এই যে একটা রাশি দেওয়া 4, 6, 8 এর চতুর্থ সমানুপাতিক কত, দেখেন নিবন্ধনে 17 সালে, 8, 4, 8, 10 এর চতুর্থ সমানুপাতিক নিবন্ধনে 15 সালে, 9, 16 এর মধ্য সমানুপাতিক কত, এটা 10 সালে। একটি ক্রমিক অনুপাতে প্রথম রাশি ও তৃতীয় রাশি যথাক্রমে 3, 12 হলে মধ্য সমানুপাতিক কত, 19 সালে। এরপরে আরো আসেন, একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 4, 16 হলে এর মধ্য সমানুপাতিক কত, এটা 17 সালে। ভাই দেখছেন কি পরিমাণে রিপিট হয়। সুতরাং আমরা কিন্তু এইগুলো কি করব, এইগুলো একেবারে মানে খাইয়া ফেলবো, মানে ভাজা ভাজা করে ফেলবো। খেয়াল করে দেখেন অনুপাত, অনুপাতের এইখানে যে বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার রাখতে হবে, সেটি হচ্ছে সমানুপাত। সমানুপাত, এই সমানুপাত কথাটার মানে হচ্ছে সমান অনুপাত, সমানুপাত। এই সমানুপাত কথাটা মনে রাখবেন, এটা দুই ধরনের। একটা হচ্ছে 3টা রাশি থাকে, 4টা রাশি, আরেকটা থাকে 3টা রাশি, আরেকটা কি থাকে 3টা রাশি। এখন আসেন 4টা রাশির ক্ষেত্রে আমরা কিভাবে হিসাব করব। 4টা রাশি থেকে আমরা এভাবে হিসাব করব, a/b সমান সমান c/d, c/d। তার মানে লিখবেন a ভাগ b, c ভাগ d। অর্থাৎ এর বদলে আপনি লিখতে পারেন কি, এর বদলে আপনি লিখতে পারেন ad, a গুণ d ইকুয়াল টু b গুণ c। তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো এইটা যদি হয় প্রথম পদ, এইটা দ্বিতীয় পদ, এটা দ্বিতীয় পদ, এইটা হচ্ছে আমার তৃতীয় পদ, আর এইটা হচ্ছে আমার চতুর্থ পদ। এখন দেখেন তাহলে প্রথম পদ আর প্রথম পদ গুণ চতুর্থ পদ ইকুয়াল টু দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। এটি কিন্তু আমরা শিখে গেলাম। প্রথম পদ এসে চতুর্থ পদ, আর এইভাবে মনে রাখবে a গুণ d সমান b গুণ c, এভাবে মনে রাখলে হবে। আর এইটা মনে রাখবেন, এইভাবে মনে রাখবেন, দেখেন এইভাবে মনে রাখবেন, এই প্রথম পদ আর চতুর্থ পদকে বলা হয় সেটা হচ্ছে প্রান্তিক রাশি বলে, প্রান্তিক রাশি। আর এই মাঝখানের দুইটাকে বলা হয় মধ্য রাশি। প্রান্তিক কথাটা মানে হচ্ছে শেষের দিকে, অর্থাৎ এটা দেখেন প্রথমে, এটা শেষে, ঠিক আছে। প্রান্তিক রাশি মধ্য রাশি, তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ ইকুয়াল টু দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, ঠিক আছে। এবার আসেন 3টা রাশি যেখানে থাকে, সেখানে ব্যাপারটা কেমন হয়, সেখানে ব্যাপারটা থাকে এমন a/b সমান সমান b/c থাকে। খেয়াল করে দেখেন এইখানে গুরুত্বপূর্ণ কথা যেটা, b দেখেন দুই জায়গাতে আসে, মানে
অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় পদ একই। তাহলে আমরা লিখব a ভাগ b সমান সমান b ভাগ c। তার মানে আল্টিমেটলি আমরা বলতে পারি a গুণ c ইকুয়াল টু b স্কয়ার। b আর b গুণ করলে কি হয়? b স্কয়ার হয় কিন্তু। আসেন এই ব্যাপারটাকে আমরা অর্থাৎ মধ্য অনুপাতের, এটা কি হলো? প্রান্ত অনুপাত গুণ মধ্য অনুপাতের স্কয়ার হয়ে গেল। মধ্য অনুপাতের স্কয়ার হয়ে গেল। আসেন এই ব্যাপারটা আমরা একটু বুঝি। ধরেন এখানে লেখা 4 ভাগ 5 অর্থাৎ 4:5 লেখা। আর এই পাশে আপনি কি লিখতে পারবেন? 8:10 লিখতে পারবেন। কিভাবে লিখতে পারি? এটাকে বলা হয় সমানুপাত। কেন বলা হয়? দেখেন এই 4 কে যদি আপনি 2 দিয়ে গুণ দেন, এই 5 কে যদি 2 দিয়ে গুণ দেন তাহলে কিন্তু ব্যাপারটা মিলে যায়। অর্থাৎ অথবা এইভাবে চিন্তা করতে পারেন, এই 10 কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন, এই 10 কে যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে 5 হয়। এই 8 কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু 4 হয়। অর্থাৎ এই সমানুপাতের এই অনুপাতটা কিন্তু সমান থাকবে। যেমন 2 দিয়ে ভাগ করা বা 2 দিয়ে গুণ করা যেটাই হোক। তো আপনি এই ব্যাপারটা মনে রেখেও করতে পারবেন, আবার এইভাবেও করতে পারবেন। তো এই ব্যাপারটা আসেন আমরা একটু প্র্যাকটিস করে দেখি। 13 নম্বর অঙ্কটা দেখেন। বলতেছে একটা সমানুপাতের a মানে হচ্ছে কত? a ভাগ b ইকুয়াল টু c ভাগ d। তাহলে এখন বলছে আপনাকে এইটা a এর মান হচ্ছে 4, b এর মান হচ্ছে 6, c এর মান হচ্ছে 8, আপনাকে d বের করতে বলছে। ভাই পারবেন না? দেখেন এটা কিন্তু দুই ভাবে করতে পারেন। মনে মনেও করতে পারেন। 4 দুগুণী 8, 6 দুগুণী 12, উত্তর কত? 12 করতে পারেন। অথবা এইভাবে করতে পারেন। আপনি যদি এটা মনে না থাকে তাহলে এখান থেকে বলতে পারবেন যে d সমান সমান বলতে পারবেন এই দুইটা 8 গুণ 6 গুণ 8 ভাগ 4 এটা করলো 12। অর্থাৎ মনে মনেও কিন্তু করতে পারবেন পরীক্ষা হলে। 4 অর্থাৎ 4 কোথায় গেছে? এই 4 আর 8 এর ভিতর সম্পর্ক কি? 2। 6 দুগুণী 12। ব্যাস 10 সেকেন্ডের মধ্যে অঙ্কে হয়ে যাবে। 14 নম্বর উত্তরটা আপনাদের কাছ থেকে চাই। একটু বলবেন 14 নম্বর উত্তর কি হবে? আমাকে একটু বলবেন 14 এর উত্তর কি হবে? কি মজা লাগতেছে যে আজকে নিবন্ধনের ক্লাস থেকে মিনিমাম 2-3টা মার্ক নিয়ে যাইতে পারতেছি, তাই না? অনেক মজা লাগতেছে। 14 উত্তর করেন। কি হবে বলেন? 14 উত্তর কি? এই দেখেন চতুর্থ সমানুপাতি চাইছে a ভাগ b ইকুয়াল টু c ভাগ d ইকুয়াল টু c ভাগ d। এখন বলেন এর মান কত? এর মান হচ্ছে 4, b এর মান কত? 8, c এর মান হচ্ছে 10, d এর মান বের করতে হবে। তাহলে d সমান সমান কি হবে বলেন? d সমান সমান হবে হচ্ছে এই দুইটা আর গুণ করতে হবে। 8 গুণ 10 ভাগ 4। ব্যাস আপনি জাস্ট করে ফেলবেন চতুর্থ সমানুপাতি 4 দুগুণী 8 এরকম 10 দুগুণী 20। 14 নম্বরের বি, 14 বি। 15 নম্বরটা বলেন মধ্য সমানুপাতি চেয়েছে। মধ্য সমানুপাতি। তাহলে আমরা মধ্য সমানুপাতি মানে কি জানি? a ভাগ b ইকুয়াল টু b ভাগ c। তাহলে এখানে কি হবে? a কত? 9। b তো আমাদের চেয়েছে, b আমাদের চেয়েছে। c কত? c হচ্ছে 16। তাহলে কি হবে? b স্কয়ার ইকুয়াল টু 9 গুণ 16। তার মানে কি করতে হবে এখন? b সমান সমান কি হবে? রুট ওভার 9 গুণ 16। 16 কে রুট করলে 4 আর 9 কে রুট করলে কত হয়? 3। তার মানে 3 গুণ 4 ইকুয়াল টু 3 4 12। 3 4 12। 3 4 কত? 12। আমার 12 হয়ে গেল। দেখেন বুঝলেন কিনা? 15 নম্বরটা নিবন্ধনে কিন্তু এসছে। 15 এ। 16 নম্বরটা বলেন, 16 নম্বরটা বলেন। তাহলে এইখান থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে এই দুইটা গুণ করে রুট করে দিলে হয়। এই দুইটা গুণ করে রুট করে দিলে হয়। রুট ওভার 9 গুণ 16। তাহলে মধ্য সমানুপাতি বের হয়ে যায়। তাহলে এইটা বলেন কি হবে? প্রথম আর তৃতীয় রাশি দিয়ে আছে, মধ্য সমানুপাতি বের করতে বলছে। তাহলে রুট ওভার 3 গুণ 12 সরাসরি করে দিলাম। ডি সমান সমান। দেখেন এই অঙ্কটা যদি একই ধাঁচেরই, তাই আমরা কি সরাসরি এটা করে দিতে পারি? তাহলে কি হবে বলেন? তাহলে হবে রুট ওভার 3 বারাং কত? 36। তাহলে 3 বারাং 36 হলে কত হবে? 6 ছক 36। উত্তর কত? 10 সেকেন্ডে হয়ে যাবে। এই দেখেন উত্তর কত? ডি। কারণ আমরা জানি a ভাগ b ইকুয়াল টু b ভাগ c, তাই না? তাহলে আমরা লিখতে পারি b স্কয়ার সমান সমান ac। আর b সমান সমান কি হবে? এটা b হবে। আমি d দিলাম কেন? b হবে। b হবে। আর b সমান সমান রুট ওভার ac। এই ব্যাস। এইটাও মধ্য সমানুপাত চেয়েছে, মধ্য সমানুপাত চেয়েছে। তাহলে b সমান সমান কি হবে? রুট ওভার 4 গুণ 16। তো 4 কে রুট করলে কত হয়? 4 এই যে দেখেন 4 16 64। তার মানে 8 8 64। 8 8 কত হচ্ছে? 8 হচ্ছে। উত্তর কত হবে? এই যে দেখেন 8। দেখেন 10 সেকেন্ডের বেশি সময় লাগে? এবার আসেন। এবার গবেষণামূলক অঙ্ক। এটা কি? এটা হচ্ছে এই শতকরা থেকে কিন্তু আসে। অর্থাৎ 4 নম্বর টাইপ কিন্তু এটা 4 নম্বর টাইপের। ঠিক আছে? 3 নম্বর লেখাটা এটা 4 নম্বর টাইপ হবে। অর্থাৎ আমরা এখন শতকরা থেকে দেখছি যে 1 মার্ক আসে শতকরা থেকে। আসেন শতকরাটা আমরা আজকে শিখে নেব। খুবই ইফেক্টিভ একটা ক্লাস হইতেছে।
অর্থাৎ এইটা কিন্তু গবেষণা করে আমি বের করছি যে আপনাদের এইখান থেকে অঙ্ক আসে। আমরা একটু দেখি কোথা থেকে আসে। দেখেন এই যে এই অঙ্কটা দুনিয়ার সব জায়গায় আসছে, এটা নিবন্ধনে ৪-৫ বার আসছে। নিবন্ধনে ১৫ সালে, ১৭ সালে, ১৩ থেকে ১৬ তম নিবন্ধনে আসছে, অর্থাৎ অনেকবার আসছে। এই অঙ্কটা দেখেন শতকরা থেকে ১৯ সালে আসছে। এই অঙ্কটা শতকরা থেকে নিবন্ধনে ১৪ সালে আসছে, আরো অনেক জায়গায় আসছে। এই অঙ্কটা দেখেন নিবন্ধনে আসছে কত সালে? ১৯ সালে। এই অঙ্কটা ১২ সালে। ওকে? এই অঙ্কটা আসলে ১৫ সালে। ভাই শতকরা থেকে কি পরিমাণে এই যে অঙ্ক আসে দেখছেন? তার মানে আজকে যদি আপনি এই শতকরার এই কয়টা অঙ্ক কমপ্লিট করতে পারেন তাইলে কি হবে? 100% ১ মার্ক কমন পাবেন। 100% ১ মার্ক হচ্ছে কমন পাবেন। আর ১ মার্ক কমন পেলে কি হবে? আপনাদের ভালো লাগবে এবং আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেবেন এবং যারা ভর্তি হতে চান একটু নিবন্ধন লিখে আমাকে হচ্ছে কমেন্ট করবেন। নিবন্ধন লিখে কমেন্ট করবেন। নিবন্ধন লিখে একটু কমেন্ট করেন তো দেখি কেমন পারেন। নিবন্ধন লিখে যারা ভর্তি হতে চান কমেন্ট করুন একটু কাইন্ডলি। সো আমরা চলে যাব নেক্সট অঙ্কে চলে যাব। সো আসেন এই শতকরার অঙ্কগুলো আমরা স্টার্ট করে ফেলি। শতকরার অঙ্কগুলো স্টার্ট করে ফেলি আসেন। দেখেন একেবারে ঝটপট আমরা করে ফেলবো। সহজভাবে করে ফেলবো। 0.2 এর 20% কত? তো পার্সেন্ট কথাটার মানে সবসময় জানবেন 1/100। ওকে? মানে 100 দিয়ে ভাগ। তার মানে x% মানে কত? x ভাগ 100। তাহলে আসেন অঙ্কটা করি 0.2% মানে কত? 0.2 ভাগ 100। ওকে? এখন দেখেন ঘটনাটা কি? ঘটনাটা হইতেছে যে এইরকম এই 0.2 সরি এর 20% বলছে। এত পার্সেন্ট বলে না, এর 20% বলছে। অঙ্কটা লিখতে বলতে 0.2 এর কথা মানে গুণ 20%। আসেন তাহলে আমরা করি। তাহলে 0.2 20% মানে কত? 20/100 20/100। এবার আপনি গুণ করেন। দেখেন এই 0.2 মানে কত? এই 0.2 এটার মানে কত? 0.2 মানে হচ্ছে 2 ভাগ 10। এটা কিন্তু আমরা জানি। কারণ দশমিকের জন্য এটা ১ পরে একটা অঙ্ক একটা শূন্য। তাহলে এখানে আমরা 2 ভাগ 10 লিখতে পারি। আর এই পাশে 20 ভাগ 100 আছে। লিখে দিলাম। এবার আসেন 20 দুগুণে 40 ভাগ কত হয়? 1000 ভাগ কত হয়? 1000 হয়। আর উত্তর কত হবে বলেন? উত্তর কত হবে? উত্তর হবে দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন এই জিনিসটা থেকে কিভাবে বের করতে হয়? এই জিনিসটা থেকে বের করতে হয় এই 40 আগে বসায় দিতে হয়। কয়টা শূন্য আছে? ১টা ২টা ৩টা শূন্য আছে। ১টা ২টা ৩টা অঙ্ক এনে দশমিক দিয়ে দেব। অর্থাৎ 0.4 আমার উত্তর। ঝটপট একেবারে করে ফেললাম। এই অঙ্কটা অনেকেই এই পর্যন্ত পারে এরপরে আইসা এইটা উত্তর মারে ভাবে যে আল্লাহ এই ভাগ তো আমি পারি না। অর্থাৎ একই অঙ্ক দিয়ে দশমিকের ভাগও কিন্তু আমরা শিখে নিলাম। ঠিক আছে? একই অঙ্ক দিয়ে। ১৯ নম্বরটা দেখেন ১৯ নম্বরটা দেখেন ৮০ এর ৭৫% তার ২৫%। এই ৮০ তার ৭৫% আবার তার হচ্ছে 25%। এর মানে হচ্ছে গুণ। তাহলে আসেন করে ফেলি। এই ৮০ গুণ ৭৫ ভাগ কত? ১০০। পার্সেন্ট মানে ১০০। ২৫ ভাগ কত? ২৫ ভাগ হচ্ছে ১০০। ভাগ করে ফেললাম। এবার কাটাকাটি করেন। কাটাকাটি করলে দেখেন ৪ ২৫ ১০০। ওকে? ৪ ২০ কত হয়? ৮০ হয়। ৪ ২০ ৮০। আর 25 দিয়ে কাটলে ৩, 25 দিয়ে কাটলে ৪। আর ৪ পাঁচা ২০। তার মানে ৩ পাঁচা ১৫। অর্থাৎ কাটাকাটি করতে যতটুকু সময় জাস্ট উত্তর কত? বি। উত্তর কত? বি। উত্তর হচ্ছে আমাদের বি। সুতরাং আমরা কিন্তু শিখে গেলাম ১৯ নম্বরটাও কিন্তু আমরা ঝটপট করে ফেললাম। সো ১৯ এর সবাই দেখেন বি। ১৯ এর কত? ১৯ এর বি সবাই লিখুন। তাহলে আসেন ২০ নম্বরটা দেখি। ২০ নম্বরটা দেখেন। ১৯ ইজি ছিল। ২০ নম্বরটা দেখেন। ৫৪০ এর ৮.৫%। তাহলে ৫৪০ এর কত হবে? ৮.৫%। ৮.৫%। ৮.৫ দেখে ভয় পাওয়ার দরকার নেই। দেখেন ৫৪০ গুণ ৮.৫ ভাগ ১০০। ওকে? ৮.৫ ভাগ কত হয়? ১০০ হয়। তাহলে এইবার একটা জিনিস দেখেন এইটা ক্যালকুলেশন করে আমি আপনাদের দেখাচ্ছি না, ক্যালকুলেশনটা আমি জানি। তাই ৪৫.৯ আসবে। ৪৫.৯ আসবে। অর্থাৎ এইখানে ৪৫.৯ এটা হচ্ছে উত্তরে নাই। তাই আপনাদের ই উত্তর হবে। উত্তর হবে কোনটা? ই। এটা আপনারা করলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে ৩৫.৯ আসবে। জাস্ট আপনাকে ক্যালকুলেশনটা একটু দেখায় দেই যে কিভাবে করতে হবে। এই ৫৪০ গুণ এই ৮৫ আপনি দিবেন। ৮৫ দিলেন। এইবার এই দশমিকের উঠাই দিয়ে তারপর একটা অঙ্ক আছে। তাই এই ১০০ র বদলে ১০০০ নিবেন। নিলেন? এবার এই শূন্য কেটে দেবেন। এরে ৫ দিয়ে কাটলে ১৭ আর এরে ৫ দিয়ে কাটলে হবে হচ্ছে ২০। এবার এরা যদি আপনি ২ দিয়ে কাটেন তাহলে হবে ১০ আর একে ২ দিয়ে কাটলে ২৭। ২৭ আর ১৭ গুণ করলে হবে ২৭ ৪৫৯।
এবার 10 দিয়ে ভাগ করলে 35.9 আসবে, অর্থাৎ এটি উত্তর হবে। সো এইটি কিন্তু কোনোটি নয় উত্তর হবে। আপনারা কিন্তু এই অঙ্কটা প্রচুর জায়গায় রিপিট হয়েছে, কারণ অঙ্কটা ইজি, বাট ঘটনা হইতেছে এই গুণে একটু সময় লাগে। আর এই গুণে সময় লাগে বলে এইটা পোলাপান পরীক্ষা হলে পারে না। কিন্তু এই গুণটা 27 গুণ 17 একটু ধৈর্য ধরে করতে হবে। আর যদি হুবহু বেঁধে যায় তখন তো আগে থেকেই জানেন। 21 নম্বরটা দেখি, 21 নম্বরটা খেয়াল করেন। 21 নম্বরটা একই ধাঁচেরই অঙ্ক। 3000 এ শতকরা 5 ভাগ অপেক্ষা 3000 এর 10 ভাগ কত? তাহলে 3000 দেখেন এইখানে কত 3000, এখানে কত 3000, এইখানে কত 3000, দুই জায়গায় কত বলা আছে 3000। এবার 3000 এর শতকরা 5 ভাগ থেকে 10 ভাগ, তাহলে 3000 থেকে দেখেন 5 ভাগ থেকে 10 ভাগ মানে কত 10 ভাগ, 10 ভাগ বিয়োগ 5 ভাগ সমান সমান কত হয় 5 ভাগ। তাহলে 3000 এর 5 ভাগ হবে উত্তর, 3000 গুণ 5%, এটাই হবে উত্তর। এইটা করলে উত্তর চলে আসবে। দেখেন 3000 গুণ 5/100, এই শূন্য কেটে গেল, আর 3 × 5 = 15, 150, 150 দেখছেন একেবারে ইজি না? 150 শর্টকাটে। সো অঙ্কটা আপনি অন্যভাবেও করতে পারবেন পরীক্ষা হলে। ধরেন 3000 এর 5 ভাগ, 3000 গুণ 5% সমান সমান 150, আবার 3000 গুণ 10% সমান সমান 300। এবার বিয়োগ করবেন, 300 বিয়োগ 150 সমান সমান 150 আসবে। এটা করতে গেলে ভাই সময় বেশি লাগবে না, যেহেতু একই অঙ্ক একই সংখ্যা আছে, 3000 আছে 3000 আছে, তাহলে তো আমরা এই 5 ভাগ থেকে 10 ভাগ বাদ দিয়ে কত থাকে 5 ভাগ থাকে, এই 5 ভাগ ডাইরেক্ট বের করে দিতে পারি। এবার আসেন 22 নম্বরটা, 22 নম্বরটা দেখেন 30 টাকার 30 টাকা, দেখেন 22 নম্বরটা দেখেন এই ধাঁচের অঙ্ক আসে। এই 30 টাকা এটি হচ্ছে 75 টাকার শতকরা কত? এই 75 টাকার 75 টাকার এই শেষে দেওয়া আছে না, তার মানে 75 টাকার মধ্যে 30 টাকা। দেখেন এইভাবে হিসাব করবেন, 75 টাকার মধ্যে 30 টাকা, যার শেষে দেওয়া থাকবে সেটা আসবে নিচে, যার শেষে দেওয়া থাকবে সেটা আসবে নিচে। 30 টাকা 75 টাকা শতকরা কত? এবার শতকরা বলছে 100 দিয়ে গুণ। 30 টাকা 75 টাকা শতকরা কত অংশ? কত অংশ? তাহলে যার শেষে দেওয়া থাকবে সেটা নিচে, ঠিক আছে? এই অঙ্কটা যদি এইভাবে বলা থাকতো 75 টাকা শতকরা কত অংশ 30 টাকা, তাহলে কিন্তু আপনি দেখেন একেবারে ইজি হইতো, একই অঙ্ক, বাট আমাদের একটু ঘুরাই দিছে, ওটা কোনো বিষয় না। তাহলে উত্তর বলেন কি হবে? দেখেন এবার আমরা যদি একে 25 দিয়ে কাটি 3, একে 25 দিয়ে কাটলে 4, একে 3 দিয়ে কাটলে 3 10 কে 30, তার মানে 40%। 30 টাকা হচ্ছে 75 টাকা 40%। সুতরাং কিন্তু আপনারা কিন্তু এটা পেরে গেলেন 22 এ। ওকে, এটা আপনাদের হয়ে গেল। এবার আসেন 23 নম্বরটা দেখেন, 20টি কমলার 20% পচা হলে ভালো কমলা কত? তাহলে পচা কমলা, পচা কমলা, পচা কমলা কত? 20টার মধ্যে 20%, 20টার মধ্যে 10% মানে হচ্ছে কয়টা? 2টা। 20% কয়টা? 4টা। 20% কয়টা? 4টা। এবার ভালো কমলা কতটা? ভালো কমলা, ভালো কমলা হচ্ছে 20টা থেকে 4টা বাদ 16টা, 16টা। তাহলে কি চাইছে? ভালো কমলা, অর্থাৎ দেখেন টোটাল কয়টা ছিল? 20টা, তার মধ্যে ভালো কয়টা? 16টা। তাহলে 20টার মধ্যে 20টার মধ্যে ভালো 16টা, 100টার মধ্যে কত? 100টার মধ্যে কত? এই একটা উপায়। তাহলে 20 কাটেন, 5 20 100, 5 কত? 80। এই দেখেন পার্সেন্ট অনেক ভালো কমলার সংখ্যা চেয়েছে, 80% চায় নাই। ভালো কমলার সংখ্যা তো এই যে 16টা, এই যে আমরা 16টা কিন্তু বের করতে পারলাম, ডাইরেক্ট 16টা আমরা কিন্তু বের করে ফেলতে পারলাম। আরেকভাবে করা যায় 16টা, আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে 20% যদি পচা হয়, 20% যদি পচা হয়, তাহলে ভালো কয়টা? ভালো হচ্ছে 80%, তাই না? তাহলে এবার 20 এর 80% বের করেন সরাসরি, 8 দুগুণে 16, 16টি, যে কোনো একভাবে বের করতে পারবেন। আচ্ছা 24 করার আগে এইটা হচ্ছে টাইপ 5, এটা 4 হবে না, এটা হবে হচ্ছে 5, অর্থাৎ আজকের 5 নম্বর টাইপ চলে। বলেছিলাম, কথা দিয়েছিলাম যে আজকে মিনিমাম 2 থেকে 3টা অঙ্ক আসবে। এটা হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী, বীজগাণিতিক সূত্রাবলী। এটা আমরা একটু এই যে এখানে দেখেন কি পরিমাণ অঙ্ক আছে, এই দেখেন এখান থেকে কিন্তু অঙ্ক আসে নিবন্ধনে প্রচুর, আমরা এই অঙ্কগুলো কিন্তু করে ফেলবো। তো আসেন অঙ্কগুলো একটু করে ফেলি। 24 নম্বর অঙ্কটা দেখেন,
এই দেখেন a প্লাস বি ইকুয়াল টু 9p, আর এ বির মান দেওয়া আছে 18p স্কোয়ার, a মাইনাস বির মানটা চেয়েছে। মনে রাখবেন সেটা হচ্ছে হোল স্কোয়ার থেকে হোল স্কোয়ারে গেলে 4ab আসে, অর্থাৎ এই সূত্রটা আমরা জানি। আর একটা জিনিস আপনারা মনে রাখবেন যে আপনাদেরকে কিছু শর্টকাট একটা সূত্র শিখাই দিয়েছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে বড় ভাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে মেজো ভাই এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে ছোট ভাই। এবং এদের মধ্যে দূরত্ব হচ্ছে 2ab, বড় দূরত্ব কত 2ab। তাহলে বড় ভাই থেকে ছোট ভাইয়ের দূরত্ব 4ab। আসেন আমার কি চাইছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মানে ছোট ভাইকে চেয়েছে, ছোট ভাই হচ্ছে বড় ভাই থেকে 4ab ছোট। তো আপনি এইটা এইভাবে মনে রাখতে পারেন, তার জন্য আমার বেসিক ক্লাস করতে হবে। ঠিক আছে, আমার বেসিক ক্লাস আপনাদের করতে হবে, বুঝতে পারবেন। তো আজকে এইটুকু জানেন, শুধু এইভাবে মনে রাখেন, সেটা হচ্ছে এইভাবে, এই হোল স্কোয়ার থেকে যদি হোল স্কোয়ার যায় তাহলে 4ab আসে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস। তাহলে এখন দেখেন এইটা কি হচ্ছে, এইটার মান a মাইনাস বি হোল স্কোয়ারের মান কত 9p, 9p তার হোল স্কোয়ার ইন্টু 4 গুণ 18p স্কোয়ার। তাহলে আমরা এটার মান হবে 81p স্কোয়ার মাইনাস 18 থেকে 81p স্কোয়ার, 18 গুণ 4, 4টা 32 দিয়ে থাকবে 3, 4 3 7, 72p স্কোয়ার সমান সমান কি দাঁড়ালো 72। অর্থাৎ 81 থেকে যদি 72 বাদ দেই তাহলে হবে 9 1 19, 19p স্কোয়ার। কত হলো 19p স্কোয়ার, সরি এখানে 19 না 9 হবে, সরি এখানে 9 হবে, কি হবে 9p স্কোয়ার হবে, 9p স্কোয়ার হবে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার দিলো 9p স্কোয়ার, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু কত হবে, একে রুট করে দিতে হবে 9p স্কোয়ারকে। সুতরাং কিন্তু উত্তর হবে হচ্ছে 3p, উত্তর হবে কি 3p, উত্তর কত 3p। অর্থাৎ দেখে এটা কিন্তু নিবন্ধনে 10 সালে এসছে, এই ধরনের অঙ্কগুলো কিন্তু নিবন্ধনে বীজগণিত থেকে প্রচুর পরিমাণে আসে। সো এই সূত্রটা মনে রাখার কৌশলটা, হোল স্কোয়ার থেকে হোল স্কোয়ারে গেলে 4ab এন্ট্রি হয়। এবার 25-এ আসি, 25 নম্বরটা একটু দেখাই। 25 নম্বরটা কি বলছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, তাহলে 4xy। মনে রাখতে হবে 4xy, 4ab সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। অর্থাৎ এখানে এক্স আছে, আমরা এক্স দিব, এক্স আছে এক্স দিব। সেটা কিভাবে, এই যে আমি বলেছিলাম একটু আগে, এই যে আমার টেকনিকটা যে 4ab মানে কি a প্লাস বি হোল স্কোয়ার থেকে a মাইনাস বি হোল স্কোয়ার বিয়োগ। তো এখন এখানে আমরা লিখবো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ব্যাস, আগের সূত্রটা কি ছিল, আগের সূত্র ছিল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4xy ছিল, এটা ছিল। তাহলে এইটাকে কিছুই না, জাস্ট আমরা যদি 4xy কে বাম পাশে আনি তাহলে এটা মাইনাস হয়ে যায়, এই সূত্র থেকে এটা কিন্তু আনা যায়। তাহলে এবার আমরা করি, এখান থেকে কিন্তু নিবন্ধনে এই সূত্র থেকে প্রচুর পরিমাণে কিন্তু অঙ্ক আসছে 1 স্কোয়ার, তার মানে 9 মাইনাস 1 ইকুয়াল টু 8, উত্তর কত হবে 8, অর্থাৎ উত্তর কিন্তু হচ্ছে আমাদের 8। 25 ডি উত্তর করে ফেলছে, 26টা দেখাই দিই। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 17, এক্স ওয়াই ইকুয়াল টু এত, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আগেই বলেছিলাম যে এইখান থেকে, অর্থাৎ এই সূত্র থেকে, যে এই সূত্র থেকে কিন্তু অঙ্ক প্রচুর পরিমাণে আসে। 4xy ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, নিবন্ধনে কিন্তু এই সূত্রটা খুব পছন্দ করে, নিবন্ধনের প্রশ্নকর্তারা এই সূত্রটা খুবই পছন্দ করে, অর্থাৎ এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। এইবার কি বলছে, এবার আমাকে বলছে যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান বের করতে। তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে কি হবে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy, এটা কিন্তু একটু আগেই লিখেছি। এবার ডাইরেক্ট এই মানটাই চেয়েছে স্কোয়ার, তাহলে এটা 17 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 60, তাহলে কত হবে 17 স্কোয়ার করলে কত হয় 289 হয় মনে হয়, 289 মাইনাস 424 240, তাহলে কত হবে, এখানে হবে 49, এই যে 49 আছে, 49 কিন্তু আছে উত্তর। তাহলে ক্লিয়ার হয়েছে কিনা এই সূত্রটা, অর্থাৎ অঙ্ক করানোর মানে হচ্ছে এই সূত্রটা আপনাদেরকে বারবার করে মুখস্থ করানো, এই সূত্রটা মুখস্থ করতে হবে। এই সূত্র থেকে কিন্তু 3টা সূত্র তৈরি হয়। এই সূত্র থেকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy তৈরি হয়, ঠিক আছে।
আবার এইটাও কিন্তু তৈরি হয়। এই একটা সূত্র থেকে কিন্তু ৩টা সূত্র তৈরি হয় এবং এই অঙ্ক কিন্তু বারবার করে আসে। ক্লিয়ার হয়েছে আমরা? ওকে, সবাই কিন্তু 49 লিখেছে। ২৭ টা দেখো, ২৭ টা একই অঙ্ক এই যে এখানে আসছে। একই টাইপেরই অঙ্ক আসছে। একই টাইপের নিবন্ধনে প্রচুর রিপিট হইছে। এই একই টাইপের অঙ্ক। এইবার বলছে, এবার দেওয়া আছে এইটার মান আর এইটা দেওয়া আছে। তাহলে এইটার মান চেয়েছে। এখন x - y হোল স্কয়ার সমান কত? x স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা সবাই জানি। এটাকে যদি একটু সাজাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, যা সাজাই ফেললাম। এবার ভাইয়া এটার মান কত দিয়ে আছে? এটার মান 18 মাইনাস 2 গুণ এটার মান 7। তাহলে 18 বিয়োগ 14 সমান কত হবে? জানি না। সমান কত হবে? উত্তর করে ফেলতে হবে, জাস্ট উত্তর করতে হবে। তাহলে এইটা কিন্তু মনে রাখবো, এটা কিন্তু মনে রাখবে এবং এইভাবেও মনে রাখা যায়। এই যে দেখাই, এটা কি বলছে? এইটা ছোট ভাই এবং বড় ভাই এবং মেজো ভাইয়ের ভিতর সম্পর্ক। আমি কিন্তু আমার শর্ট ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, সূত্র মনে রাখার কৌশল। এটা কিন্তু শর্ট ভিডিও আছে, দেখে নেবেন। পাশাপাশি সূত্র তো মুখস্থ রাখতে হবে আলটিমেটলি। সো 27-এর কত হবে? 27-এর 4, সবাই উত্তর করো। 27-এর 4 একটু ঝটপট আমরা উত্তর করে ফেলি। এখানে বলছে যে এইটার মান বের করতে, এইটার মান। তো এটা তো একই অঙ্ক না? একটু আগে যেটা করলাম, এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার সমান কত? এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x তার হোল স্কোয়ার। এটা আমরা কিন্তু সবাই জানি। তার মানে কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস এক্স কেটে গেল 2 প্লাস 1/, ও না, এখানে তো মাইনাস চেয়েছে, সরি, এই সূত্রটা হবে না। আপনাকে তো মাইনাসটা চেয়েছে, তাই না? এই সূত্র দরকার নেই। তাহলে আমাদের ওই হোল স্কোয়ার থেকে হোল স্কোয়ার যাইতে হবে। হোল স্কোয়ার থেকে হোল স্কোয়ার যাইতে হবে। কোনটা? সেটা আমরা জানি, যে এইটা জানি, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। ওই একই সূত্র। তাহলে কি আছে? এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ইন্টু 1/x। অর্থাৎ এইটা হচ্ছে আমার এ আর এইটা হচ্ছে আমার বি। এটা হিসেবে কাজ করতেছে, এটা বি হিসেবে কাজ করতেছে। তাহলে ডাইরেক্ট ওই সূত্র দিয়ে, একই সূত্র দিয়ে কিন্তু এবারও আসছে নিবন্ধন 19 সালে। এই সূত্র থেকে কিন্তু অঙ্ক আসবে। অর্থাৎ খুব সাবধান, খুব সাবধান। পরীক্ষা হলে এইগুলা একেবারে নোট করে ফেলতে হবে, সাজেশন। ঠিক আছে? সাজেশন একেবারে নোট করে ফেলতে হবে। অর্থাৎ আমরা কিন্তু একটা জিনিস দেখলাম, যে এই সূত্রটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। অর্থাৎ 4ab সূত্র, যেটা নিবন্ধনে, এইখান থেকে কিন্তু অঙ্ক আসে। থ্যাংক ইউ। নিবন্ধনে আজকে প্রচন্ড গবেষণামূলক একটি ক্লাস আমাদের হলো। আমরা আবার একটু সামারি টেনে দেই ক্লাসের। দেখেন কি কি শেখাইছি শুরু থেকে কি শেখালাম, শুরু থেকে কি শেখাইছি সেটা একটু টানি দেখেন। শুরু থেকে যা শেখানো হলো একটু টানি, একটু দেখাই। শুরু থেকে যা শেখানো হলো, আজকে কথা দিয়েছিলাম যে ম্যাথ আজকে হ্যাক করব। ম্যাথ কি করব? ম্যাথ আছে হ্যাক করব। যেখান থেকে বেশি অঙ্ক আসে একটু খেয়াল করি আমরা। প্রথমে আমরা ত্রিকোণমিতি শিখছি। ত্রিকোণমিতি কিন্তু এই যে দেখেন, এইখানে কিন্তু ত্রিকোণমিতি একই ধাঁচের যেগুলো অঙ্ক বিগত সালে আসে, এরকম কিন্তু 7টা আমরা প্র্যাকটিস করছি। এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে বিগত সালে আসছে। এরপরে আমরা কি করছি দেখাই। এবার টাইপ আমরা 2 করছি, তাই না? টাইপ 2টা একটু দেখাই দেই, যে ত্রিকোণমিতি প্রচুর প্র্যাকটিস করছি আমরা। এবার টাইপ 2 তে আমরা কি করছি? অনুপাত সমানুপাতে কিন্তু 1 মার্ক আমরা কমন দেখছি। তার জন্য কিন্তু আমরা প্র্যাকটিস করছি। আরো কিন্তু আমরা প্র্যাকটিস করছি। এই 5টা ম্যাথ কিন্তু আমরা প্র্যাকটিস করেছি। এই যে এইখান থেকে কিন্তু আমরা প্র্যাকটিস করেছি। এইখান থেকে কিন্তু একই ধাঁচের অঙ্ক প্রচুর রিপিট হয়েছে, সামনেও হবে। এরপরে আসেন, এরপরে কি আছে? আমরা 3 নম্বর যেটা প্র্যাকটিস করেছি অনুপাত সমানুপাত থেকে, এই টাইপের অঙ্কগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসে। এবং দেখেন এই যে সব কিন্তু আমরা কিন্তু এইগুলা কিন্তু প্র্যাকটিস করে নিয়েছি। যে এইগুলো আমরা প্র্যাকটিস করে নিয়েছি, এখান থেকে কিন্তু বাদবে পরীক্ষা হলে। আসেন তাহলে 3 নম্বর হচ্ছে ইয়েটা গেল। এবার আসেন 4 নম্বর। এবার দেখেন 4 নম্বর, এটা কিন্তু 4 হবে। 4 নম্বর ক্যাটাগরি। এইখান থেকে কিন্তু কি শিখছি? আমরা শতকরা থেকে শিখছি। শতকরার এই ধাঁচের অঙ্কগুলো কিন্তু প্রচুর পরিমাণে দেয়। সুতরাং এই ধাঁচের অঙ্কগুলো আমরা কিন্তু করে ফেলছি। 4 নম্বর গেল। 5 নম্বরে আমরা কি শিখছি? 5 নম্বরে আমরা শিখছি হচ্ছে এইটা। আচ্ছা, সেটা হচ্ছে 5 নম্বরে বীজগণিত শিখছি, যে বীজগণিত শিখে নিলাম। বীজগণিতে একটা জিনিস আমরা দেখলাম, যে এই সূত্রটা 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এইখান থেকে প্রত্যেকবারই নিবন্ধনে অঙ্ক দিচ্ছে। সুতরাং সব তো শিখে লাভ নেই, যেটা বেশি আসে এইটাই সাজেশন আমার।
অর্থাৎ এই অঙ্কগুলো কিন্তু আমরা করে ফেলছি। সো ওভারঅল মিলে কেমন লাগছে এটা আমাকে একটু জানাবেন। ওভারঅল মিলে আজকের ক্লাসটা কেমন লাগছে? আজকের ক্লাস কেমন লাগছে সেটি জানাবেন। কতটা ইফেক্টিভ এটা আমাকে জানাবেন এবং যদি আপনাদের ভালো লেগে থাকে, কেমন লেগেছে এটি জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারবেন। পেইড ব্যাচের বিস্তারিত আপনারা হচ্ছে এই নাম্বারে কল দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপেও মেসেজ দিতে পারবেন অথবা রিডজি ক্যারিয়ার পেজে আপনারা মেসেজ দেবেন এবং যারা মেসেজ দিয়ে আপনারা হচ্ছে ডিটেইলস কিন্তু শুনে নিবেন। আমাদের কিন্তু ক্যাম্পেইন চলতেছে। বাকি আরেকটা কথা বলে দিই, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। যারা হয়তো পরে ভর্তি হবেন অর্থাৎ ইচ্ছা আছে ভর্তি হওয়ার, তারা নিবন্ধন লিখে একটু কমেন্ট করবেন। নিবন্ধন লিখে একটু কমেন্ট করে রাখবেন জাস্ট। নিবন্ধন লিখে একটু কমেন্ট করে রাখবেন বাংলা অথবা ইংরেজিতে। কমেন্ট করুন বা ভর্তি হতে চাই এটা লিখে একটু কমেন্ট করে রাখবেন। সাথে থাকবেন। সামনের ক্লাসটা দেখার প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি এবং আবারও সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন এবং আমাদের হচ্ছে কোর্সে ভর্তি হয়ে যাবেন। তখন কিন্তু আমার ক্লাস আরো বেশি পরিমাণে পাবেন। ওকে, তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম।